তো আজকে আমরা তড়িৎ প্রবাহের তাপীয় ফলের যে জোরে সূত্র বাদবাকি যে টপিকটা ছিল ওই টপিকটা আলোচনা করব। এই টপিকটা আগের দিন আমরা কী পড়েছিলাম? আগের দিন আমরা শুধুমাত্র পড়েছিলাম জুলের সূত্রটা, আর তাপীয় ফল জিনিসটা কি ওইটা শুধু পড়েছিলাম। কিন্তু আর আমরা কি বলেছিলাম যে কার্যের ধারণা থেকে তাপীয় ফল যে প্রমাণ ছিল আমাদের, ওটা দরকার নাই পড়ার, কারণ ওটা পরীক্ষাতে আসে না, ওটা দরকার নাই পড়ার। তো এক্সট্রা পড়ে কোনো লাভ নাই। আজকে আমরা বাকি পাঠটুকু শেষ করব। তো বাকি পাঠটুকুতে আমরা কি দেখব সেটা একবার বলে দিই। বাকি পাঠটুকুতে আমরা দেখব খালি মাত্র যে ইলেকট্রিক ইস্ত্রি হয় বা ইলেকট্রিক বাল্বগুলো যেগুলো হয়, ইলেকট্রিক বা বৈদ্যুতিক যন্ত্র যেগুলো হয়, ওই যন্ত্রতে কী কী ব্যবহার করা হয় এসব জিনিসপত্র আলোচনা করব, এবং ফিউজ তার জিনিসটা কি, ফিউজ তার সম্পর্কে আলোচনা করব, এবং আর আমরা তড়িৎ ক্ষমতার দিকে একটু আলোচনা করব। আর তড়িৎ ক্ষমতার উপরে আর বেস করে এবং জুলের সূত্রের উপর বেস করে যে সমস্ত আমাদের অঙ্কগুলো হয়, সেই অঙ্কগুলো আমরা এর পরের পার্টটাতে আলোচনা করব। তো আমরা প্রথম কী জানবো, আমাদের প্রথমেই পড়বো আমাদের আগের দিনে একটু মানে কি বলবো, জুলের সূত্রটা একটু আমাদের রিক্যাপ করে দিই। জুলের সূত্রতে কী বলা যায়? জুলের সূত্রতে যে জুল কি বলেছিল? জুল বলেছিল এই যেটা হয় কোনো পরিবাহিত উৎপন্ন তাপটা, সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কার সঙ্গে হয়? ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই স্কোয়ার হয়, আর হয় এবং টি হয়, যেখানে আইটা হচ্ছে প্রবাহ মাত্রা, আরটা কি রোধ, আর টিটা কি সময়। এই তিনটের সঙ্গে সমানুপাতি হয়, কিন্তু তড়িৎ প্রবাহের সঙ্গে কী হয়? আমাদের বর্গের সঙ্গে সমানুপাতি হয়। জুলের সূত্রতে যে উৎপন্ন তাপটা, কিন্তু তাপটা কেন উৎপন্ন হয়? কারণ যখন কোনো সার্কিটের মধ্যে দিয়ে যখন আমাদের ইলেকট্রিক যাবে, যখন রোধের জন্য একটা তাপ উৎপন্ন হচ্ছে, আর একটা ওর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনের সঙ্গে ওই অণুগুলোর পদার্থের অণুগুলো পরিফের অণুগুলোর ঘর্ষণের ফলে সেখানে তাপ উৎপন্ন হয়। এই দুটো কারণে মেনলি তাপ উৎপন্ন হয়, একেই তড়িৎ প্রবাহের তাপীয় ফল বলে। তাপীয় ফলের উপর বেস করে আমাদের জুলের সূত্র দিয়েছিল এটা, এসআই এককে আমাদের এটা হয় সিজি পদ্ধতিতে, আর 4 জুলটা আমাদের নিচে ভাগ হয়। তো আর জুলের সূত্র এতদূর ক্লিয়ার আছে। এরপরে আমরা কি পড়বো? ইলেকট্রিক ইস্ত্রি। এখান থেকে খুব ভালো করে দেখবা, খুব বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বা, প্রত্যেকটা লাইন পড়বা বইয়ের, তাহলে শর্ট কোশ্চেন ভালো উত্তর দিতে পারবা। ইলেকট্রিক ইস্ত্রিতে আমরা ভালো করে পড়বা, আর যেগুলো শর্ট কোশ্চেন আসে ওগুলোই পড়াবো আমি। ইলেকট্রিক ইস্ত্রিতে কী জানবো, ইলেকট্রিক ইস্ত্রিটা কী, এবং ইলেকট্রিক ইস্ত্রিতে কী ব্যবহার করা হয়। প্রথমে জানো ইলেকট্রিক ইস্ত্রিতে ব্যবহার কী করা হয়। ইলেকট্রিক ইস্ত্রিতে এবার ব্যবহারটা কী করা হচ্ছে? পরিবাহী হিসাবে ইলেকট্রিক ইস্ত্রিতে পরিবাহী হিসাবে উচ্চ রোধাঙ্ক এবং উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট নাইক্রোম তার ব্যবহার করা হয়। ঠিক আছে, পরিবাহী হিসেবে উচ্চ রোধাঙ্ক ও উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট নাইক্রোম তার ব্যবহার করা হয়। এবার ইলেকট্রিক ইস্ত্রির পরিবাহী হিসেবে কেন কী ব্যবহার করা হয়? উচ্চ রোধাঙ্ক ও উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট নাইক্রোম তার ব্যবহার করা হয়। তো উচ্চ রোধাঙ্ক এবং উচ্চ গলনাঙ্ক মানেটা কি? যখন ইলেকট্রিক ইস্ত্রি কীরকম দেখতে হয়? ইলেকট্রিক ইস্ত্রি এরকম দেখতে হয়, এরকম থাকে এরকম এরকম দেখতে হয় ইলেকট্রিক ইস্ত্রিতে। এই পাতটা থাকে, যেটা গরম হয়। এবার এখানে থাকে এরকম 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 করে অনেক তার এখানে থাকে। তো এখানে সার্কিটটা এখানে থাকে, এবং এখানে ডাইরেক্টলি তোমার ইলেকট্রিক তারের সঙ্গে ওয়্যারটা জয়েন্ট থাকে। তো এখানে যে পরিবাহীটা আছে এখানটাতে করে, যদি এখানে আমি এবার ইলেকট্রিক যাওয়ার ফলে এখানে তাপ উৎপন্ন হয় না। এবং তাপটা কেন উৎপন্ন হচ্ছে? জোরের সূত্রটা কী বলছিল? যদি কোনো পরিবাহীর মধ্যে যদি যায়, যদি কারেন্ট যায় তারের মধ্যে দিয়ে,
তবে এখানে তাপ উৎপন্ন হবে। এই তাপ যদি উৎপন্ন হবে এবং এই তারটা এই প্লেটের সঙ্গে জয়েন্ট আছে, তাই জন্য প্লেটটা গরম হবে, স্থির হিসেবে ব্যবহার করতে পারবো, তাই তো। এবার এই যে প্লেটটা এখানে জয়েন্টটা আছে এবং এখানে তাপ উৎপন্ন হলো, যদি এবং এই গলনাঙ্ক বলতে যে তাপমাত্রাটা গলতে শুরু করবে, যে এখানে তার আছে, এই তারটা 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গলতে শুরু করে নেবে, তাহলে এই 10 ডিগ্রি সেন্টিগ্রেড যে উষ্ণতা হলো সেটা ওর গলনাঙ্ক হলো, এর গলনাঙ্ক হলো। মানে যদি এখানে ধরো এখানে তার আছে একটা, এই তারটার 10 ডিগ্রি উষ্ণতা যদি প্রয়োগ করি আমি 10 ডিগ্রি সেন্টিগ্রেড, তবে এটা গলে যাবে, তবে এই 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটা এর গলনাঙ্ক। ঠিক সেরকমই এই যেখানে যে তারটা ব্যবহার করা হয় সেই তারটার গলনাঙ্ক উচ্চ হয়, মানে প্রচুর হয়। এবার যদি এইখানে যদি উচ্চ গলনাঙ্ক ব্যবহার না করা হতো তাহলে কী হতো, তাহলে এটা একটু গরম হলে এটা গলে যেত, যদি গলে পড়ে যেত তাহলে তো মানে এখানে যদি গলেই যায় তবে তো কোনো এখানে থাকবে না এটা, না তো এটা গরমটা কীভাবে হবে, তাই জন্য উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট আমাদের কী করা হয়, নাইক্রোম তার ব্যবহার করা হয়। বুঝতে পারলে কেন ব্যবহার করা হয়, কারণ যদি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট যদি তারটা যদি ব্যবহার না করা হতো এখানে, তাহলে এটা গলে যেত, একটু উষ্ণতা বেরোতে গলে যেত, যদি গলে যেত তাহলে প্লেটটা তো আর উষ্ণই হতো না, না তো মানে স্থির কী, তাই কীভাবে করতাম তাহলে আমরা। এখানে নাইক্রোম তার কেন ব্যবহার করা হয়, নাইক্রোম তার এখানে পরিবাহী হিসেবে কী ব্যবহার করা হয়, উচ্চ রোধাঙ্ক এবং উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট নাইক্রোম তার ব্যবহার করা হয়। তো নাইক্রোম তারটা এখানে শর্ট কোশ্চেন একটা আছে যে নাইক্রোম তারটা কার সংকর ধাতু, সংকর ধাতু বলতে কি এমন একটা ধাতু যে ধাতুগুলি দুই তিন রকম ধাতু নিয়ে তৈরি হবে, ঠিক আছে, ওটা একটা সংকর ধাতু হয়। মানে ওই এই ধাতুর নাইক্রোম তার একটা, নাইক্রোম তার সংকর ধাতু, কি একটা সংকর ধাতু, সংকর এরকম ধাতু ভিতরে পড়বে ভালো করে, সংকর ধাতু। তো সংকর ধাতু জিনিসটা কি, সংকর ধাতু বলতে ওর মধ্যে যেরকম একটা সোডিয়াম একটা কী ধাতু, মেটাল একটা, তো এর মধ্যে একটা সোডিয়াম, শুধুমাত্র সোডিয়াম একটাই, একটা সোডিয়াম, খালি সোডিয়াম মানে, কিন্তু নাইক্রোম তারটায় সংকর ধাতু, সংকর ধাতু এর মধ্যে অনেকগুলি ধাতু রয়েছে, যেরকম আমাদের লোহা, নিকেল আর ক্রোমিয়াম। কী কী থাকে, লোহা, নিকেল ও ক্রোমিয়াম, এই তিনটে ধাতু মিলিয়ে এই নাইক্রোম তারটা ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। এটা একটা ধাতু, নিকেল একটা ধাতু, নাইক্রোম একটা ধাতু, তো এই তিনটে ধাতুকে মিলিয়ে এই নাইক্রোম তারটা ব্যবহার থেকে সংকর ধাতু বলা হয়। কিন্তু সোডিয়াম মানে অনেকগুলি মেটাল তো মিলিয়ে তো সোডিয়াম তৈরি করা হয় না, সোডিয়াম একটা ধাতু, এটা সংকর ধাতু। মানে সংকর ধাতু কেন, একে লোহা, নিকেল, ক্রোমিয়াম ধাতুগুলি দিয়ে তৈরি করা হয়েছে। যে সমস্ত ধাতুগুলো একের বেশি ধাতু দিয়ে তৈরি করা হবে সেমন সংকর ধাতু হবে। তো শর্ট কোশ্চেন আসে কি নাইক্রোম তার কী কী মানে কার 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 সংকর ধাতু, নিকেল, লোহা, নিকেল আর ক্রোমিয়ামের সংকর ধাতু কি নাইক্রোম তার। তো ইলেকট্রিক স্থিতিতে পরিবাহী হিসেবে নাইক্রোম তার, উচ্চ রোধাঙ্ক উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট নাইক্রোম তার ব্যবহার করা হয়। নাইক্রোম তারের যে সংকর ধাতু এবং কী কী নিয়ে গঠিত হয়, লোহা, নিকেল আর ক্রোমিয়াম, এর থেকে বেশি শর্ট কোশ্চেন এখানে আসে না। এবং এখানে এই যদি 2 নম্বর কোশ্চেন দেয় যে ইলেকট্রিক স্থিতিতে উচ্চ রোধাঙ্ক উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট নাইক্রোম তার কেন ব্যবহার করা হয়, উত্তরটা কীভাবে দেবো, কারণ যে ইলেকট্রিক স্থিতিতে যদি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট যদি এখানে পরিবাহী ব্যবহার করা না হয় তবে কী হবে, একটু উষ্ণতা পেলে এই তারটা গলে যাবে, যদি গলে যায় তবে আমাদের কি তড়িৎ বর্তনী মুক্ত করে দেবে, এটা এই প্লেটটা গরমই হবে না, তাই জন্য আমাদের ইলেকট্রিক স্থিতিতে উচ্চ গলনাঙ্ক উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট নাইক্রোম তার ব্যবহার করা হয়, ঠিক আছে। আর এখানে যে ইলেকট্রিক যে আমার বই দেওয়া আছে একটু ভালো করে পড়বা, ঠিক আছে, লাইন বাই লাইন পড়বা। 2 নম্বর কী আসবো আমরা, বৈদ্যুতিক বাল্ব। এখানে দুটো কেস দেখবো, এটা আগেকার যুগের যে বাল্বগুলো হতো, এখন বর্তমান যুগে যে বাল্বগুলো। এবার আগেকার যুগে আগেকার যুগের বাল্বগুলো কীরকম দেখতে ছিল দেখবা, যেরকম টেনিস খেলা হয় না, যখন টেনিস খেলা যখন হয় তখন দেখবা ওখানে হলুদ কালার একটা বল লাগানো হয়, হলুদ কালারের, হলুদ হলুদ বলতে হলুদ লাইট যেটা দেয়, কাচের হয় পুরো, তো এরকম হয় না বাল্বটা, এরকম থাকে বাল্বটা। তো এরকম যদি হয় বাল্ব ধরে নিলাম একটা, মনে করো বাল্ব এরকম থাকে, মধ্যে এরকম থাকে, এরকম 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 থাকে জিনিসটা, বাল্বটা এরকম হয়, এরকম হলুদ, মানে দেখ আগেকার যুগে যে বাল্বগুলো হয় না হলুদ কালারের হয়, হলুদ কালারের হলুদ লাইট দেয় ওই বাল্বগুলো। তো ওই বাল্বগুলো আগেকার যুগে ঘরটাতে ব্যবহার করা হতো, যেরকম টেনিস খেলাতে ওই বাল্ব ব্যবহার করা হয় এখন পর্যন্ত, তো অনেক বিলুপ্ত হয়ে গেছে অবস্থা। তো এর মধ্যে এখানে যে এটা দেখছো না এই ঘিজিমি জায়গাটা, ওখানেতে থাকে হচ্ছে তোমার, ওখানে কী ব্যবহার করা হয়, এখানেতে ব্যবহার করা হয় হচ্ছে আমাদের কি, যে একটা এখানে এটাকে কি বলা হয়, এই ঘিজি অংশকে বলা হয় ফিলামেন্ট, কি ফিলামেন্ট। কী ব্যবহার করা হয়,
ফিলামেন্ট। আর এরকম করে কোশ্চেন হবে যে যে এই তারটা আগেকার যুগে বৈদ্যুতিক বাল্বে ফিলামেন্ট ব্যবহার করতো। ফিলামেন্ট, এবার কোশ্চেন আছে যে ফিলামেন্টটা কী দিয়ে তৈরি হয়? ফিলামেন্ট তৈরি হয় আমাদের টাংস্টেন তার দিয়ে, ঠিক আছে? টাংস্টেন তার দিয়ে তৈরি হয়, তার দিয়ে। এবং টাংস্টেন সংকেত কী হয়? সংকেত হয় ডাব্লু, ঠিক আছে? সংকেত বলে রাখবা। তো আগেকার যুগে বৈদ্যুতিক বাল্বগুলো এরকম বৈদ্যুতিক বাল্বের ছবি, এবং এখানে কি বৈদ্যুতিক বাল্ব কী তৈরি করা হতো? ফিলামেন্ট দিয়ে, ঠিক আছে? ফিলামেন্ট। তো ফিলামেন্ট কীতে তৈরি হয়? টাংস্টেন তার দিয়ে তৈরি হয়, এবং টাংস্টেন সংকেত কি? আমাদের ডাব্লু, ঠিক আছে? এর থেকে বেশি দরকার নাই। তো এবং যে এখানে যে দেখো এখানে যে বাল্বটা আছে, এখানে এইটুকু ঘিচিমিচি অংশ ছাড়া বাকি তো ফাঁকা। তো এই ফাঁকা অংশে কী ব্যবহার করা হতো? নাইট্রোজেন গ্যাস। এটা খুব ইম্পর্টেন্ট। আর কি? আর্গন। আর্গন একটা গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস একটা। নিষ্ক্রিয় কেন? কারণ এই শেষ কক্ষপথিতে 8টা ইলেকট্রন পূর্ণ থাকে। আর্গন, ঠিক আছে? এই দুটো ব্যবহার করো। তো বেশিরভাগ এটাই, যদি পরীক্ষাতে আসে তুমি নাইট্রোজেন লিখবা যে বৈদ্যুতিক বাল্বগুলিতে ফাঁকা অংশতে কোন গ্যাস বা বৈদ্যুতিক বাল্বে বা কোন গ্যাস ব্যবহার করা হয়, তখন আমাদের কী লিখবো? নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। সোজা উত্তর দিয়ে দেবো। আর বৈদ্যুতিক বাল্ব থেকে আর তো এবার এটুকু তো বুঝতে পারছো না যে এখানে ফিলামেন্ট ব্যবহার করা, ফিলামেন্ট টাংস্টেন তৈরি হয়, টাংস্টেন সংকেত ডাব্লু হয়। এখানে ফাঁকা অংশতে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা, এটা আর্গন আর নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। এই পরীক্ষাতে দাঁড়াতে আমরা নাইট্রোজেন লিখবো। এবং টাংস্টেনটা আমরা একটু কয়েকটা বৈশিষ্ট্য পড়বো টাংস্টেন্টের। এটাই কোশ্চেন দিই পরীক্ষাতে। বৈশিষ্ট্য কী লিখবো আমরা? এটা আমাদের কি? এটা আমাদের কি? রোধাঙ্ক খুব উচ্চমানের হয়। রোধাঙ্ক খুব উচ্চমানের হয়, উচ্চ হয়। যদি রোধাঙ্ক উচ্চ হয় তাহলে কী হবে? আর যদি রোধাঙ্কটা উচ্চ হয়, রোধাঙ্ক বলতে কি? রোধ, তাই তো? রোধাঙ্ক রোধ সম্পর্ক রয়েছে। তো যদি রোধাঙ্কটা, এবার এবার মনে করো আমরা একটু আগে যখন পড়লাম আমরা, মানে কী পড়ছিলাম? যে রোধাঙ্ক সমীকরণ কি? আর ইকুয়াল টু কী ছিল? রো ইন্টু এল বাই এ ছিল। যদি আমি এটা একক ধরি বা এক ধরি, যদি একক ধরি, তবে আমাদের রোধটা রোধাঙ্কের সঙ্গে সমানুপাতে ছিল। মানে রোধটা যত বেশি হবে, আরটা তত বাড়বে। আর যদি খুব ছোট হয়, একক বলতে যদি এক এক করে হয়, 1 মিলিমিটার বা 1 সেমি এরকম যদি হয়, খুব যদি ছোট হয় দৈর্ঘ্যটা, ক্ষেত্রফলটা, তবেই কিন্তু আমি এটা করতে পারবো না। এবার এটা কখন খাটবে? আর ইকুয়াল টু মিউ, মিউ না, রো কখন হবে? যখন দৈর্ঘ্যটা একক হবে। একক বলতে খুব ছোট, খুবই অল্প। একক বলতে কি? 1 সেমি বা 1 মিলিমিটার। যখন এটা 1 মিলিমিটার ক্ষেত্রফল, 1 মিলিমিটার যখন দৈর্ঘ্যটা হবে, তখন আমরা আর ইকুয়াল টু রোটা আমি অ্যাপ্লাই করতে পারবো। এবং টাংস্টেন যে ফিলামেন্ট তৈরি হয়েছে, ফিলামেন্টটা কী হয়? খুব পাতলা হয়। দেখবা এখানে তুমি কি এটা দেখতে পারো? বলের মধ্যে হলুদ যে বল থাকে, বালটার মধ্যে কি গিজিমি অংশটা দেখতে পারো তুমি? খালি চোখে দেখতে পারা যায় না, কারণ খুব অনেক পাতলা হয়। যদি অনেক পাতলা হয় তাহলে আমি এই সমীকরণটা খাটাতে পারবো, আর ইকুয়াল টু রো। অর্থাৎ কি? তাই জন্য এর যে ফিলামেন্টের কি রোধটা খুব বেশি হয়। যদি রোধটা বেশি হয়, তাই জন্য কার্য করতে তাপ উৎপন্ন হবে। দেখবা যে হলুদ বাল্বগুলো হয়, হলুদ বাল্বগুলো একটু জ্বললে পরে খুব তাপ উৎপন্ন হয়। দেখবা অনেক সময় ফেটে যায়, বলটা তাপেই ফেটে যায়। ফিলামেন্ট আমাদের কি? রোধ খুব উচ্চ হয়। কারণ কি? কারণ এটা পাতলা তার, তাই তো? রোধ খুব উচ্চ কেন হয়? কারণ এটা পাতলা তো অনেক হয় না। তাই জন্য তো এই সমীকরণটা ফেলতে পারবো, আর ইকুয়াল টু রো। তাই জন্য তো হয় না। এবার আগেকার যুগের এইটুকু থেকে কোশ্চেন আসে না। আর আমাদের বর্তমান যুগের কি পড়বো? বর্তমান যুগের বাল্বগুলোতে ফিলামেন্টে ব্যবহার করা হয়। কী ব্যবহার করা হয়? ফিলামেন্ট। কিন্তু এখানে টুইস্ট আছে। কিন্তু আগেকার যুগে যে টাংস্টেন ব্যবহার করা হচ্ছিল, কিন্তু বর্তমানে টাংস্টেন ব্যবহার করা হয় না। বর্তমানে ব্যবহার করা হয় আমাদের উলফ্রেমাইটটা কার সংকর ধাতু? কোশ্চেনটা এখানে পড়বে যে উলফ্রেমাইটটা কার সংকর ধাতু? লোহা, দেখো ভালো করে, লোহা, টাংস্টেন,
ও ম্যাঙ্গানিজের। এটা হচ্ছে সংকর ধাতু, ঠিক আছে। এটা মনে রাখবো যে উলফ্রেমাইটটা কার সংকর ধাতু, কার সংকর ধাতু, একটা সংকর ধাতু, কার, এই লোহা, টাংস্টেন, ম্যাঙ্গানিজের, ঠিক আছে। তো বর্তমান যুগে বাল্বগুলোতে ফিলামেন্টে উলফ্রেমাইট ব্যবহার করা হয়। আগে কী হতো, টাংস্টেন ব্যবহার করা হতো। টাংস্টেন ডাব্লু কী ছিল, সংকেত ডাব্লু ছিল। এটা একটা উচ্চ রোধাঙ্ক ছিল বৈশিষ্ট্য। উলফ্রেমাইটের সংকর ধাতু কোনগুলো, লোহা, টাংস্টেন, ম্যাঙ্গানিজ, ঠিক আছে, বুঝতে পেরেছো, ব্যবহার করা হয়। এখান থেকে কোশ্চেন আসে না। আর এবার বৈদ্যুতিক হিটার পড়বো। বৈদ্যুতিক হিটারে কী পড়বো, বৈদ্যুতিক হিটারের পরিবাহী হিসেবে এখানে বোঝানোর কিছুই না, এখানে মুখস্থ করতে হবে, এগুলো মনে রাখতে হবে। পরিবাহী হিসেবে কী ব্যবহার করা হয়, উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট নাইক্রম তার, ঠিক আছে। উচ্চ রোধাঙ্ক ও, এটা মনে রাখবা, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট নাইক্রম তার ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয় নাইক্রম তার, কারণ এবার নাইক্রম তার যদি গলনাঙ্ক যদি কম হতো তাহলে নাইক্রম তারটা কী হতো, গলে পড়েই যেত। তাই জলটা কি গরম হতো না, কারণ ইলেকট্রিক স্থিতি এরকম ছিল। তো এবার এই পাত আছে, পাতের ধরো ওই পাশেই আমাদের জল রাখার জায়গা আছে, এই পাতের সঙ্গে জলটা কানেক্ট থাকবে, তখন এই জলটা গরম হবে, এরকমই একটা হয় ইলেকট্রিক হিটারে। তো যদি এই তারটা যদি গলে পড়ে যেত তাহলে আমাদের জলটা গরমই হতো না, তাই জন্য আমাদের গলনাঙ্ক উচ্চ গলনাঙ্ক নেওয়া হয়, ঠিক আছে। সেমই এটা। আর এটা থেকে খালি মাত্র এটাই পড়তে হয়, বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে পড়বা, বই থেকে খুঁটে পড়বা। এবার আমরা আসবো কি, আমাদের বৈদ্যুতিক ফিউজ তার। তো ফিউজ তার জিনিসটা কি, ফিউজ তার আমরা জানি সবাই কি ফিউজ তার থেকে খুব ইম্পর্টেন্ট, খুব শর্ট কোশ্চেন আছে এখান থেকে, ভালো করে পড়বা। ফিউজ তারটা কি, ফিউজ তারটা কী দিয়ে তৈরি হয়, ফিউজ তার তৈরি হয় আমাদের, ফিউজ তার কিন্তু সংকর ধাতু, ঠিক আছে। ফিউজ তারটা যেটা ব্যবহার করা হয় তারটা আমাদের সংকর ধাতু হয়, সংকর ধাতু। তো কী দিয়ে তৈরি হয় এটা, টিন আর সীসা দিয়ে, ঠিক আছে। টিন সংকেতকে আমাদের SN সংখ্যাটা মনে রাখবা, ও সীসা PB, ঠিক আছে, প্লাম্বাম PB দিয়ে তৈরি হয় এই ফিউজ তারটা। কী দিয়ে তৈরি হয়, টিন ও সীসা দিয়ে। এবার সংকর ধাতু যদি ফিউজ তার তৈরি করা হচ্ছে টিন ও সীসা দিয়ে, এখানে টিন কত পার্সেন্ট ব্যবহার করা হয় আমাদের, 25%, আর সীসাটা ব্যবহার করা হয় আমাদের 75%। পার্সেন্টেজ একটু মনে রাখবা, মনে করা হলো, ঠিক আছে। তো ফিউজ তারটা কি একটা সংকর ধাতু, টিন আর সীসা দিয়ে তৈরি করা হয়। টিন ও সীসা সংকর ধাতু, তো টিনের পরিমাণ 25% থাকে এবং সীসার পরিমাণ 75% থাকে, দেখো, ঠিক আছে, থাকবে। এবং এখানে আরও শর্ট কোশ্চেন মনে করবো, এবং ফিউজ তারের বৈশিষ্ট্য কী, কি, উচ্চ রোধাঙ্ক কিন্তু নিম্ন গলনাঙ্ক। ও নিম্ন, এবার ভালোভাবে বুঝো, নিম্ন গলনাঙ্ক। এবার আমরা বাকি ইলেকট্রিক হিটার আর বৈদ্যুতিক বাল্ব, ইলেকট্রিক হিটার এবং ইলেকট্রিক যে ইস্ত্রিগুলো ছিল আমাদের উচ্চ গলনাঙ্ক করছিলাম, কারণ কি, যদি গলে যেত তাহলে আমাদের গরম হতো না। কিন্তু 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 ফিউজ তারটা, ধরো একটা ফিউজ তার আছে এখানে, ধরো হ্যাঁ এখানে আছে তার, এরকম একটা ফিউজ তার আছে এখানে একটা জয়েন্ট আছে এখানে তারটা। যদি ধরো এখানে অ্যাকচুয়ালি ধরো এখানে ধরার কথা তোমার 5 অ্যাম্পিয়ার কারেন্ট, এই তারটার মধ্যে আসার কথা, মানে এই তারটা ধরতে হবে খালি 5 অ্যাম্পিয়ার কারেন্ট আসার কথা, কিন্তু এখানে 5 অ্যাম্পিয়ার বেশি কারেন্ট চলে আসলো তারটাতে, তাহলে কী হবে, নিশ্চয়ই শর্ট সার্কিট হওয়ার প্রবণতা থাকবে, মানে একটু বিপজ্জনক জিনিস হওয়ার সম্ভাবনা থাকবে। যদি এবার এখানে গলনাঙ্কটা কেন কম করা হয়, নিম্ন করা হয় কম, কারণ যদি প্রচুর পরিমাণে তার ইলেকট্রিকের সাথে তাপটা বেশি উৎপন্ন হবে, যদি তাপ বেশি উৎপন্ন, তাহলে এটা
সহজে গলে চলে যাবে, গলে পড়ে যাবে, দেখেন এই কারেন্টটা এখান থেকে এদিকে যেতে পারবে না, তাই জন্য দুর্ঘটনা থেকে আমাদের মুক্তি পাওয়া যাবে। তাই তো গলনাঙ্কটা এই জন্যই কম করা হয়, যদি বেশি গরম হয়ে যায় তবে এই তারটা গলে যাবে, যদি বেশি কারেন্ট চলে আসে তাহলে গলে যাবে, আর কি করবে, ইলেকট্রিকটা যেতে দিবে না। ঠিক আছে, তাই জন্য এটা আমাদের ওই রোধাঙ্কটা বেশি করা হয় এবং গলনাঙ্কটা কম করা হয়। ঠিক আছে, এর জন্যই হয়, শর্ট সার্কিট যাতে না হয় তাই একটু নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট করা হয়। আর একটা খুব ইম্পর্টেন্ট যে বাড়িতে বৈদ্যুতিক লাইনে বাড়ির বৈদ্যুতিক লাইনে ফিউজটা তো বাড়িতে ব্যবহার করা হয় না বৈদ্যুতিক লাইনের সঙ্গে, তো বৈদ্যুতিক লাইনের সঙ্গে লাইনে শ্রেণী সমবায় যুক্ত করা হয় এই ফিউজ তারটাকে। ঠিক আছে, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। ফিউজ তারের আর থেকে ফিউজ তারের কিছু দরকার নাই, যে ফিউজ তার সংগঠক কার টিন ও সিসার 75 থাকবে, বৈশিষ্ট্য উচ্চ রোধাঙ্ক নিম্ন গলনাঙ্ক কেন, যদি প্রচুর পরিমাণে তাপ চলে আসে, যদি প্রচুর পরিমাণে কারেন্ট আসে তবে এটা প্রচুর তাপ উৎপন্ন করবে, তাপ উৎপন্ন করার জন্য এটা বিচ্ছিন্ন হয়ে যাবে, দুর্ঘটনা থেকে এড়ানো যাবে। আর এটা বৈদ্যুতিক লাইনের সঙ্গে শ্রেণীর সময় যুক্ত করা থাকে। ঠিক আছে, এর থেকে আর দরকার নাই। আর একটা শর্ট কোশ্চেন খুব মনে রাখবে এখান থেকে, এমসিবি এর ফুল ফর্ম কি, মিনিয়েচার সার্কিট ব্রেকার। ঠিক আছে, তো আর একটা এখানে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে ফিউজ তারের যে 5 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে কি বুঝো, 5 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে কি বোঝো, যে দেখো এবার ভালো করে, এই 5 অ্যাম্পিয়ার জায়গায় তোমাকে যে কোনো অ্যাম্পিয়ার এক্স অ্যাম্পিয়ার দিতে পারে বা ওয়াই অ্যাম্পিয়ার দিতে পারে, 1 অ্যাম্পিয়ার দিতে পারে, ওদের পছন্দের মধ্যে দিতে পারে। ধরো ওয়াই অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে কী বোঝায়, এটাও তোমাকে করাচ্ছি যে ওই এবং 5 অ্যাম্পিয়ার বলতে পারে যে এই তারটার মধ্যে দিয়ে ওয়াই অ্যাম্পিয়ার বেশি যদি তড়িৎ যদি যায় তবে তারটা গলে যাবে এবং তড়িৎ বিচ্ছিন্ন করবে, সংযোগটা বিচ্ছিন্ন করে দেবে। ঠিক আছে, বুঝে ভালো করে। কোশ্চেন তোমাকে বলবে যে ওয়াই অ্যাম্পিয়ার বলতে বা 5 অ্যাম্পিয়ার বলতে তোমাকে যে কোনো একটা মান দিতে হবে, বলতে কী বোঝায়, যে ফিউজ তার বলতে কী বোঝায়, যে ফিউজ তার বলতে বোঝায় যে ওই তারটার মধ্যে বা যেই তারের কথা বলবে, যে 5 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে কী বোঝায়, 5 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে এই ফিউজ তারের তো কথা বলছে, তো বলতে পারছে ওই তারের মধ্যে দিয়ে ওয়াই অ্যাম্পিয়ারের বেশি প্রবাহ মাত্রা হলে উৎপন্ন তাপে যে তারটি গলে যাবে যে গলে যাতে কী করবে, গলে তড়িৎ সংযোগ বিচ্ছিন্ন করবে। বুঝতে পারলা, এখানে ওয়াই অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার যে কোনো একটা মান দিয়ে দেবে, ঠিক আছে, তো তোমার বুঝে লিখবা। তো আমাদের এটা শেষ। ঠিক আছে, আর একটা ভিডিও তোমাকে করবো আজকে এখনই।